হ্যালো, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা বেশ কিছু শিক্ষার্থী পেয়েছি, তো আরো কিছু স্টুডেন্টের জন্য আমরা একটু অপেক্ষা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগতম। বৈশ্বিক মহামারীর কারণে আমরা যে যার অবস্থানে আছি, সবাই যার যার অবস্থানে বাসায় আছি। তো বাসায় থেকে আমরা আজকে একটা ক্লাসে অংশগ্রহণ করব। কিছু হচ্ছে শুনতে পাচ্ছি। তো আমার আজকের যে বিষয় তোমাদের সাথে যে বিষয়টি আমি আলোচনা করব, বিষয়ের নাম হচ্ছে মাইক্রোপ্রসেসর এন্ড ইন্টারফেসিং, বিষয় কোড 66662। এই সাবজেক্টের চ্যাপ্টার 3 তৃতীয় অধ্যায় অর্থাৎ 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি ইন্টারফেস, এই অধ্যায়ের উপর আলোচনা করব যাদের জন্য তারা হচ্ছে ষষ্ঠ পর্ব কম্পিউটার এবং ইলেকট্রনিক্স টেকনোলজি। ক্লাস পরিচালনায় আমি আছি লুৎফা খানম, জুনিয়র ইন্সপেক্টর কম্পিউটার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এই অধ্যায়ে অর্থাৎ অধ্যায় 3-তে সিলেবাসে আমরা কি কি পাবো সেটা আমরা এক নজরে একটু দেখে নেই। 3.1-এ আছে 8086 মাইক্রোপ্রসেসরের সিস্টেম মেমোরি ইন্টারফেস অঙ্কন। 3.2-তে আছে জোড় এবং বিজোড় অ্যাড্রেস বাউন্ডারির ব্যাখ্যা। 3.3-তে আমরা পাবো 8086 এর 1 মেগাবাইট মেমোরি অ্যাড্রেস স্পেসের হার্ডওয়্যার গঠন বর্ণনা। 3.4-এ পাবো 8086 এর মেমোরি রিড ও রাইট বাস সাইকেল বর্ণনা, সিস্টেম বাসের ডিমাল্টিপ্লেক্সিং পদ্ধতি ব্যাখ্যা। তো আজকে সময়ের স্বল্পতার কারণে আমরা প্রথম 3টা টপিকস কভার করার চেষ্টা করব। তোমরা আমার সাথেই থাকো। এই ক্লাস শেষে শিক্ষার্থীরা তোমরা যা শিখতে পারবে: 8086 মাইক্রোপ্রসেসরের সিস্টেম মেমোরি ইন্টারফেস অঙ্কন করতে পারবে, জোড় এবং বিজোড় অ্যাড্রেস কি তা জানতে পারবে, এবং 8086 এর 1 মেগাবাইট মেমোরি অ্যাড্রেস স্পেসের হার্ডওয়্যার গঠন শিখতে পারবে। আমরা মূল টপিকসে চলে আসি। প্রথম টপিক সেটা হচ্ছে 3.1 8086 মাইক্রোপ্রসেসরের সিস্টেম মেমোরি ইন্টারফেস অঙ্কন। তো আমাদেরকে এই টপিকসটি জানতে হলে প্রথমেই জানতে হবে ইন্টারফেসটা কি। ইন্টারফেস হচ্ছে ডাটা আদান প্রদানের উদ্দেশ্যে বা কমিউনিকেশনের উদ্দেশ্যে একাধিক কম্পোনেন্টের মধ্যে যখন সংযোগ স্থাপন করা হয় তখন সেটাকে ইন্টারফেসিং বলে। পদ্ধতিটা হচ্ছে ইন্টারফেসিং, অর্থাৎ দুইটা ডিভাইস বা দুই বা ততোধিক ডিভাইস তাদের মধ্যে যোগাযোগের জন্য বা তথ্য আদান প্রদানের জন্য যখন সংযোগ দেওয়া হয়, তো সংযোগ পদ্ধতিটাই হচ্ছে ইন্টারফেসিং। তো এখানে আমরা 8086 মাইক্রোপ্রসেসরের সাথে মেমোরির ইন্টারফেসিং দেখব। তো প্রথমেই আমরা দেখব মিনিমাম মোড মেমোরি ইন্টারফেস। তোমরা আগেই জেনেছো শিক্ষার্থীরা যে 8086 মাইক্রোপ্রসেসর দুইটা মোডে অপারেট হয়, মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোড। তো আমরা প্রথমে একটা চিত্রের মাধ্যমে দেখব মিনিমাম মোডে কিভাবে মেমোরির সাথে মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং করে। বাম পাশের চিত্রটা তোমরা খুব ভালো করে একটু খেয়াল করে দেখো। আমরা এই চিত্রের বাম পাশের যে ব্লকটা সেটা আমরা দেখতে পাচ্ছি 8086 মাইক্রোপ্রসেসর। ডান পাশের যে ব্লকটা আছে সর্বডানের সেটা হচ্ছে মেমোরি। তো মেমোরির সাথে মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং করবে। তার মাঝখানে আমরা আরো কিছু কম্পোনেন্ট দেখতে পাচ্ছি যারা ইন্টারফেসিং ঘটাতে সাহায্য করবে। প্রথমে আছে একটা ল্যাচ, আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা অ্যাড্রেস বাস ল্যাচ রয়েছে, একটা অ্যাড্রেস ডিকোডার রয়েছে, একটা ব্যাংক রাইট কন্ট্রোল লজিক রয়েছে ব্যাংক রিড কন্ট্রোল লজিক, এবং নিচে রয়েছে ডাটা বাস ট্রান্সসিভার বাফার।
এই কম্পোনেন্ট গুলো সমন্বিতভাবে ইন্টারফেসিং ঘটাতে সাহায্য করবে। ল্যাচিং, ডিকোডিং, বাফারিং এবং কিছু লজিক অপারেশনের মাধ্যমে মেমোরি এবং মাইক্রোপ্রসেসরের মধ্যে ইন্টারফেসিং সম্পন্ন হবে। কিভাবে হবে আমরা ধাপে ধাপে সেগুলো এখন দেখব। একদম প্রথমেই আমাদের রয়েছে অ্যাড্রেস বাস ল্যাচ। তো ল্যাচটার কাজ কি আমরা এখন জানবো। আমরা এপাশে মাইক্রোপ্রসেসরের মধ্যে দেখতে পাচ্ছি AD0 থেকে AD15 16টা মাল্টিপ্লেক্সড ডাটা এবং অ্যাড্রেস বাস। তোমরা হয়তো বা জানো যে মাইক্রোপ্রসেসর 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের এবং ডাটা বাস হচ্ছে 16 বিটের। 20 বিটের মধ্যে প্রথম 16 বিট ডাটা এবং অ্যাড্রেস মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে। AD0 থেকে AD15 এই 16টা মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে। তো এই 16টা মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস এবং ডাটা বাসকে ডিমাল্টিপ্লেক্স করার কাজটা সম্পন্ন করে হচ্ছে এই ল্যাচ। তাহলে তোমরা খেয়াল করে দেখো এখানে যে বাইডিরেকশনাল লাইন আছে, এখান থেকে 16 বিট ডাটা আলাদা হয়ে গেছে। তো এই AD0 থেকে AD15 এই 16টা যে মাল্টিপ্লেক্সড ডাটা এবং অ্যাড্রেস লাইন, এগুলোকে ডিমাল্টিপ্লেক্স করে হচ্ছে এই ল্যাচ। এখানে দেখো নিচে চলে আসছে D0 থেকে D15 পর্যন্ত ডাটা লাইনগুলো আলাদা হয়ে বাফারে চলে আসছে। আর এই ল্যাচের মাধ্যমে অ্যাড্রেস লাইনগুলো চলে আসবে হচ্ছে মেমোরিতে। তার মধ্যে 20টা যে অ্যাড্রেস লাইন, তার মধ্যে আপার 3টা A17, A18 এবং A19, এই 3টা অ্যাড্রেস লাইন একটা ডিকোডারের মাধ্যমে ডিকোডেড হয়ে 8টা চিপ এনাবল সিগন্যালে রূপান্তর হয়ে মেমোরিতে প্রবেশ করেছে। তোমরা দেখো CE0 থেকে CE7 এই 8টা হচ্ছে চিপ এনাবল সিগন্যাল ইনপুট, যেটা এই যে 3টা আমাদের অ্যাড্রেস লাইন ছিল A17, A18 এবং A19, 3টা ডিকোডেড হয়ে 8টা চিপ এনাবল। তো আমরা তাহলে আপার 3টা অ্যাড্রেস লাইন সম্পর্কে বুঝতে পারলাম যে এরা ডিকোডেড হয়ে চিপ এনাবল সিগন্যালে রূপান্তর হয়ে মেমোরিতে প্রবেশ করেছে। A1 থেকে A16 এই 16টা অ্যাড্রেস লাইন সরাসরি ল্যাচ থেকে মেমোরিতে প্রবেশ করেছে। আমি আবার বলছি, A1 থেকে A16 এই 16টা অ্যাড্রেস লাইন ল্যাচ থেকে সরাসরি মেমোরিতে অ্যাড্রেস ইনপুট হিসেবে প্রবেশ করেছে। বাকি একটা অ্যাড্রেস লাইন যেটা রয়েছে A0, সেটা আলাদাভাবে BHE সিগন্যালের সাথে এখানে কাজ করবে, যেটা আমি একটু পরেই বলছি। আরেকটা সিগন্যাল এখানে BHE সিগন্যালটা সম্পর্কে তোমরা জানো। BHE হচ্ছে বাস হাই এনাবল একটা সিগন্যাল। এই সিগন্যালটার সাথে S7 সিগন্যাল, একটা স্ট্যাটাস সিগন্যাল মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে, যেটা এই ল্যাচের মাধ্যমেই ডিমাল্টিপ্লেক্স হয়। এবং ALE একটা সিগন্যাল আছে অ্যাড্রেস ল্যাচ এনাবল, এটা সম্পর্কেও হয়তো তোমরা জেনেছো। এই সিগন্যালটা এই ল্যাচে ক্লক হিসেবে কাজ করে এবং এই ALE সিগন্যালের কারণেই ল্যাচটি মাল্টিপ্লেক্সড ডাটা এবং অ্যাড্রেস বাসকে ডিমাল্টিপ্লেক্স করে। তো এখানে আরেকটা সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি মাইক্রোপ্রসেসর থেকে জেনারেট হচ্ছে রাইট সিগন্যাল, WR উপরে বার দেওয়া আছে, এটা হচ্ছে রাইট সিগন্যাল। এই রাইট সিগন্যালটা সরাসরি চলে গেছে ব্যাংক রাইট কন্ট্রোল লজিক সার্কিটে। তো এই কন্ট্রোল লজিক সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাচ থেকে A0 এবং BHE এই দুইটা সিগন্যালও আমাদের এই ব্যাংক রাইট কন্ট্রোল লজিকে এসেছে, তার সাথে রাইট সিগন্যাল। এই 3টা সিগন্যাল সমন্বিতভাবে মেমোরি ব্যাংকের আপার অথবা লোয়ার ব্যাংকে ডাটা রাইট অপারেশনের জন্য সিগন্যাল উৎপন্ন করবে। আমি আবার বলছি, এই ল্যাচ থেকে A0, BHE দুইটা সিগন্যাল এবং মাইক্রোপ্রসেসর থেকে WR মানে রাইট সিগন্যাল, 3টা সিগন্যাল একই সাথে ইনপুট হবে হচ্ছে ব্যাংক রাইট কন্ট্রোল লজিকে এবং এখান থেকে মেমোরি আপার অথবা লোয়ার ব্যাংকে রাইট অপারেশন উৎপন্ন হওয়ার সিগন্যাল উৎপন্ন হয়ে মেমোরিতে প্রবেশ করবে। ঠিক একইভাবে তোমরা নিচে খেয়াল করে দেখো, এখানে রিড একটা সিগন্যাল আছে মাইক্রোপ্রসেসর থেকে জেনারেট হয়েছে, RD উপরে বার আছে, মানে এটা 0তে অ্যাক্টিভ হয়। তো এই রিড সিগন্যাল এবং A0 আর BHE
এই তিনটা সিগন্যাল এখানে সমন্বিতভাবে রিড অপারেশনের জন্য মেমোরি ব্যাংকের আপার ব্যাংকে অথবা লোয়ার ব্যাংকে ডাটা রিড অপারেশনের জন্য সিগন্যাল জেনারেট করে হচ্ছে এই কন্ট্রোল লজিকটি, রিড কন্ট্রোল লজিকটি। নিচে তোমরা খেয়াল করে দেখো ডাটা বাস ট্রান্সসিভার বাফার, এখানে আমরা আগেই দেখেছি যে 16টা ডাটা লাইন D0 থেকে D15 পর্যন্ত ডাটা লাইন সরাসরি এখানে চলে আসছে ল্যাচের মাধ্যমে ডিমাল্টিপ্লেক্স হয়ে। তো এই বাফারটা মূলত ডাটা ট্রান্সমিশন সংক্রান্ত সকল কার্যক্রমকে নিয়ন্ত্রণ করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাইডিরেকশনাল ডাটা লাইন দেখা যাচ্ছে D0 থেকে D15, যেটা মেমোরির সাথে সংযুক্ত। আর মাইক্রোপ্রসেসর থেকে এখানে আরো দুটো সিগন্যাল উৎপন্ন হয়ে বাফারে আসছে। প্রথমটা হচ্ছে ডাটা এনাবল DEN, ডাটা এনাবল, যেটা বাফারের এনাবল ইনপুটে এসে এই বাফারটাকে ডাটা ট্রান্সমিশনের জন্য এনাবল করছে। আর একটা সিগন্যাল আছে DT/R, ডাটা ট্রান্সমিট অথবা রিসিভ। এই সিগন্যালটা মাইক্রোপ্রসেসর থেকে জেনারেট হয়ে এই বাফারের DIR ইনপুটে আসছে, যেটা ডাটা ট্রান্সমিশনের দিক, অর্থাৎ ডাটা ট্রান্সমিট হবে মেমোরির সাথে নাকি ডাটা রিসিভ। তো ডাটা ট্রান্সমিট হবে কি অথবা রিসিভ হবে সেটা এই সিগন্যালটার মাধ্যমে নির্ধারণ হয়। তো এভাবে মূলত ডাটা ট্রান্সসিভার বাফারটা ডাটা ট্রান্সমিশনকে নিয়ন্ত্রণ করছে মেমোরির সাথে মাইক্রোপ্রসেসরের। সর্বশেষ এখানে একটা সিগন্যাল রয়েছে রেডি সিগন্যাল, যেটা মেমোরি থেকে উৎপন্ন হয়ে মাইক্রোপ্রসেসরে প্রবেশ করেছে। রেডি সিগন্যাল পাওয়ার ফলে মাইক্রোপ্রসেসর মেমোরির সাথে মেমোরি অপারেশনের জন্য। তো এই ছিল আমাদের মোটামুটি মিনিমাম মোডে মেমোরি ইন্টারফেসিং। আমি আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা পাবো হচ্ছে ম্যাক্সিমাম মোডে মেমোরি ইন্টারফেস। তো ম্যাক্সিমাম মোডে মিনিমাম মোডের মতোই অনেকটা কাজ করছে। তোমরা ফিঙ্গারটা একটু খেয়াল করে দেখো, প্রায় একই ধরনের ব্লক আছে, শুধুমাত্র এখানে একটা ব্লক বেশি আছে যেটা মিনিমাম মোডে নাই, যেটা হচ্ছে বাস কন্ট্রোলার 8288 নামক একটা আইসি এখানে অতিরিক্ত ব্যবহৃত হয়েছে। তো আমরা আগের মতো সবগুলোর কাজ আর বলবো না, শুধু এই আইসিটার কাজকেই কিভাবে কাজ করে সেটাই আমরা এখানে জানবো। আমরা দেখতে পাচ্ছি 8288 যে আইসিটা আছে বাস কন্ট্রোলার আইসি, এখানে মাইক্রোপ্রসেসর থেকে S0, S1 এবং S2 তিনটা স্ট্যাটাস সিগন্যাল এই বাস কন্ট্রোলার সার্কিটে প্রবেশ করবে এবং এই তিনটা স্ট্যাটাস সিগন্যালের উপরে ভিত্তি করে এই বাস কন্ট্রোলারটা বিভিন্ন ধরনের কন্ট্রোল সিগন্যাল উৎপন্ন করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ALE যে সিগন্যালটা অ্যাড্রেস ল্যাচ এনাবল, যেটা আমরা আগে মিনিমাম মোডে দেখেছিলাম যে মাইক্রোপ্রসেসর থেকে জেনারেট হয়, কিন্তু ম্যাক্সিমাম মোডে এই ALE সিগন্যালটা বাস কন্ট্রোলার থেকে জেনারেট হয়ে ল্যাচে প্রবেশ করে। এবং MWTC অর্থাৎ মেমোরি রাইট কন্ট্রোল, MRDC মেমোরি রিড কন্ট্রোল, এ জাতীয় কন্ট্রোল সিগন্যাল উৎপন্ন করার মাধ্যমে রিড অপারেশন এবং রাইট অপারেশনের জন্য ব্যাংক সিলেকশনের কাজ করে হচ্ছে এই কন্ট্রোল সিগন্যাল গুলো। কিন্তু আগের মতো এখানে রিড অথবা রাইট সিগন্যাল মেমোরি থেকে উৎপন্ন হয় না, উৎপন্ন করে হচ্ছে এই বাস কন্ট্রোলারটি এই কন্ট্রোল সিগন্যাল গুলোর মাধ্যমে। নিচে এখানে খেয়াল করে দেখো DT/R ডাটা ট্রান্সমিট অথবা রিসিভ, যেটা আগে আমরা দেখেছিলাম মিনিমাম মোডে মাইক্রোপ্রসেসর থেকে জেনারেট হয়, ডাটা এনাবল মাইক্রোপ্রসেসর থেকে জেনারেট হয়, কিন্তু এই ম্যাক্সিমাম মোডে এই বাস কন্ট্রোলার থেকে এই সিগন্যালগুলো জেনারেট হয়ে বাফারে চলে আসছে। এখন এই তিনটা সিগন্যাল স্ট্যাটাস সিগন্যাল S0, S1 এবং S2 এগুলোর উপর ভিত্তি করে এই বাস কন্ট্রোলারটি কখন কি ধরনের কন্ট্রোল সিগন্যাল উৎপন্ন করে সেটা আমরা পরবর্তীতে একটা টেবিলের মাধ্যমে দেখতে পাবো। তোমরা আমার সাথেই থাকো। দেখো এখানে আমরা টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলটাতে দেখো S0, S1 এবং S2 এই তিনটা স্ট্যাটাস সিগন্যাল এর বিভিন্ন অবস্থা দেখানো হয়েছে এবং এর ফলে কি ধরনের কমান্ড উৎপন্ন হয় 8288 সেই কমান্ড গুলোও আমরা দেখতে পাচ্ছি এবং সিপিইউ সাইকেলে কখন কি কাজ করছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি।
তো তোমরা একটু খেয়াল করে দেখো, যখন তিনটা সিগন্যালই 0 অর্থাৎ 0 0 0 দেওয়া হয় তখন সিপিইউ সাইকেলে ইন্টারাপ্ট অ্যাকনলেজ হয়, এবং এই ক্ষেত্রে যে কমান্ডটা উৎপন্ন হয় সেটা হচ্ছে INTA। নিশ্চয়ই তোমরা 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রামে এই সিগন্যালটা দেখেছো, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। ইন্টারাপ্ট সিগন্যাল পাওয়ার পরে এই সিগন্যালটার মাধ্যমে মাইক্রোপ্রসেসর জানান দেয় যে সে ইন্টারাপ্ট সিগন্যাল পেয়েছে, অ্যাকনলেজমেন্ট পাঠায়। পরবর্তীতে 0 0 1 দেওয়া হলে রিড ইনপুট আউটপুট পোর্ট, অর্থাৎ এখন রিড অপারেশন হবে এবং ইনপুট আউটপুট পোর্ট থেকে ডাটা রিড অথবা ডাটাকে রিড করবে ইনপুট অথবা আউটপুট পোর্ট থেকে। এই সময় যে সিগন্যালটা উৎপন্ন হয় সেটা হচ্ছে IORC, ইনপুট আউটপুট রিড কন্ট্রোল। 0 1 0 দেওয়া হলে রাইট ইনপুট আউটপুট পোর্টে ডাটা রাইট হবে। এক্ষেত্রে যে কমান্ড উৎপন্ন হয় সেটা হচ্ছে IOWC, ইনপুট আউটপুট রাইট কন্ট্রোল, অথবা AIOWC, অ্যাডভান্স ইনপুট আউটপুট রাইট কন্ট্রোল। 0 1 1 দেওয়া হলে কোন হল্ট হবে, সিপিইউ সাইকেল তখন হল্ট অবস্থায় যাবে এবং এক্ষেত্রে কোনো কমান্ড উৎপন্ন হবে না। 1 0 0 দেওয়া হলে ইনস্ট্রাকশনকে ফেচ করবে এবং এই ক্ষেত্রে কমান্ড উৎপন্ন হবে MRDC, মেমোরি রিড কন্ট্রোল। 1 0 1 দেওয়া হলে রিড মেমোরি থেকে ডাটা রিড করবে, সিগন্যাল হবে হচ্ছে MRDC। 1 1 0 দেওয়া হলে রাইট মেমোরিতে ডাটা রাইট করবে। এই ক্ষেত্রে যে সিগন্যাল উৎপন্ন হবে সেটা হচ্ছে MWTC, মেমোরি রাইট কন্ট্রোল, AMWC, অ্যাডভান্স মেমোরি রাইট কন্ট্রোল। 1 1 1 তিনটাই 1 দেওয়া হলে প্যাসিভ, অর্থাৎ কোনো কাজ করবে না, কোনো কমান্ডও উৎপন্ন হবে না। আমরা ইন্টারফেসিং সম্পর্কে দুই ধরনের ইন্টারফেসিং, মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোডে কিভাবে ইন্টারফেসিং হচ্ছে আমরা দেখেছি এবং আলোচনা করার চেষ্টা করেছি। তো আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিছুটা। তো আমরা পরবর্তী যে টপিকস সেটা হচ্ছে 3.2, জোড় এবং বিজোড় অ্যাড্রেস বাউন্ডারির ব্যাখ্যা, এখানে চলে যাব। তো আমরা জানি মাইক্রোপ্রসেসর 8086 মাইক্রোপ্রসেসরের যে মেমোরি সেটা 1 মেগাবাইট মেমোরি, ধারণ ক্ষমতা হচ্ছে 1 মেগাবাইট, এবং এই 1 মেগাবাইট মেমোরিকে দুইটা মেমোরি ব্যাংকে ভাগ করা হয়, ইভেন্ট ব্যাংক এবং অড ব্যাংক। এই দুইটা ব্যাংকে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ব্যাংক 512 কিলোবাইট করে ধারণ করতে সক্ষম, এবং এক একটা মেমোরি লোকেশনে 8 বিট করে ডাটা জমা থাকে। দুইটা ব্যাংকে যে ভাগ করা হয় তার মধ্যে একটা ব্যাংক হচ্ছে ইভেন্ট ব্যাংক, যেখানে সকল জোড় অ্যাড্রেস গুলো থাকে, অর্থাৎ জোড় অ্যাড্রেস গুলোকে নিয়ে ইভেন্ট ব্যাংক তৈরি, এবং বেজোড় যে অ্যাড্রেস গুলো সেই বেজোড় অ্যাড্রেস গুলোকে নিয়ে অড ব্যাংক তৈরি হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জোড় অ্যাড্রেস গুলো হচ্ছে 0000000024 এরকম করে 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 FFFFE এখানে যে শেষ হবে, অর্থাৎ সকল জোড় অ্যাড্রেস গুলো এখানে থাকবে। এগুলো হেক্সাডেসিমালে দেয়া আছে অ্যাড্রেস গুলো, হেক্সা ডাটা। তো এগুলো জোড় যে অ্যাড্রেস সেগুলো ইভেন্ট ব্যাংকে যাবে, আর বেজোড় অ্যাড্রেস যেগুলো সেগুলো হচ্ছে 00000135 এরকম করে FFFFF পর্যন্ত বেজোড় অ্যাড্রেস গুলো থাকবে হচ্ছে অড ব্যাংকে। তো আমরা যখন মাইক্রোপ্রসেসর যখন কাজ করে তখন মনে হয় যে লজিক্যালি মেমোরিটা আসলে এরকম মনে হয়। তোমরা একটু চিত্রে খেয়াল করে দেখো, প্রথম চিত্রটা লজিক্যালি এরকম, আমরা কাজ করার সময় মনে হয় যে মেমোরি লোকেশন গুলো এখানে এভাবে একসাথে আছে, কারণ আমরা যখন 8 বিট করে ডাটা জমা রাখি বা 16 বিট ডাটা জমা রাখি তখন মনে হয় যে পাশাপাশি জমা হচ্ছে বা পরপর লোকেশনে জমা হচ্ছে। কিন্তু ফিজিক্যালি ডান পাশের খ যে চিত্র, তোমরা ফিজিক্যালি খেয়াল করে দেখবা যে এই চিত্রটাতে ফিজিক্যালি মেমোরি কেমন সেটা এখানে দেখা যাচ্ছে। জোড় অ্যাড্রেস গুলো আলাদা, বেজোড় অ্যাড্রেস গুলোকে অড ব্যাংকে আলাদা করা হয়েছে। তো যখন 8 বিট ডাটা জমা রাখা হবে তখন ইভেন বা অড যে কোনো ব্যাংকে যে জমা হবে, কিন্তু 16 বিট ডাটা যখন জমা রাখার প্রয়োজন হবে তখন 8 বিট ইভেন্ট ব্যাংকে 8 বিট অড ব্যাংকে এভাবে জমা হবে পাশাপাশি দুটো মেমোরিতে। আমাদের কাছে যেটা প্র্যাকটিক্যালি লজিক্যালি মনে হয় যে একই মেমোরিতে একই সাথে জমা হচ্ছে।
তো এই মোটামুটি আমাদের মেমোরির অবস্থা, বিজোড় এবং জোড় অ্যাড্রেস কিভাবে সংগঠিত হয়, অর্গানাইজড হয়, আমরা সেটা দেখতে পেলাম। 8086 চ্যাপ্টার 3 অনুচ্ছেদে 8086 মাইক্রোপ্রসেসরের 1 মেগাবাইট মেমোরি অ্যাড্রেস স্পেসের হার্ডওয়্যার গঠন। তো যেটা আমরা একটু আগেই বললাম যে 1 মেগাবাইট মেমোরি, সে 1 মেগাবাইট মেমোরি কে কিভাবে, কখন কোন মেমোরির অ্যাড্রেস গুলোকে ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, সেটা আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাবো এই টপিকসে। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে দুইটা সিগন্যাল খুব জরুরি এক্ষেত্রে, A0 এবং BHA, এই দুইটা সিগন্যালের উপস্থিতিতেই মাইক্রোপ্রসেসরের সাথে সংযুক্ত যে মেমোরি 1 মেগা মেমোরি, সেই মেমোরি ব্যাংকগুলোকে সিলেকশন করে থাকে মাইক্রোপ্রসেসর। তো BHA সিগন্যাল এবং A0 সিগন্যাল সমন্বিতভাবে মেমোরি ব্যাংকগুলোকে সিলেক্ট করতে সাহায্য করে। তো কিভাবে করে আমরা একটা টেবিলের সাহায্যে দেখছি। A0 এবং BHA যখন দুইটাতেই 0 দেওয়া হয়, দুইটা মেমোরি ব্যাংকই ব্যবহার হয়, অর্থাৎ ইভেন ব্যাংক এবং অড ব্যাংক দুইটা ব্যাংকই একই সাথে ব্যবহার হবে। 0 1 দেওয়া হলে অড ব্যাংক ব্যবহার হবে, 1 0 দেওয়া হলে ইভেন ব্যাংক ব্যবহার হবে, এবং 1 1 ইনপুট আসলে কোনো ব্যাংক ব্যবহার হবে না, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো মেমোরিতে ডাটা জমা হবে না। তো আমরা প্রথম চিত্রটা একটু খেয়াল করে দেখি অড ব্যাংকে কিভাবে ডাটা জমা হচ্ছে। এখানে একটু শিক্ষার্থীরা তোমরা একটু ভালো মতো লক্ষ্য করে দেখো, ডান পাশের যে মেমোরি ব্যাংকটা এটা হচ্ছে ইভেন ব্যাংক, বাম পাশের যে মেমোরি ব্যাংকটা সেটা হচ্ছে অড ব্যাংক। তো এখানে এক্স ওয়াই এভাবে লোকেশন গুলাকে নামকরণ করা হয়েছে, এক্স একটা লোকেশন, ওয়াই একটা লোকেশন, আর এখানে এক্স প্লাস ওয়াই 1 একটা লোকেশন, ওয়াই প্লাস 1 একটা লোকেশন। যেহেতু এক্স এর পরবর্তী লোকেশনটাই হচ্ছে এক্স প্লাস 1, ওয়াই এর পরবর্তী লোকেশনটাই ওয়াই প্লাস 1, শুধুমাত্র ব্যাংক আলাদা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড্রেস লাইন A1 থেকে A19 এটা দুইটা ব্যাংকের সাথেই সংযুক্ত, ইভেন ব্যাংক এবং অড ব্যাংক দুইটা ব্যাংকের সাথেই অ্যাড্রেস লাইনগুলো সংযুক্ত। ডাটা লাইন যে 16টা যে ডাটা লাইন আছে তার মধ্যে প্রথম 8টা এই D0 থেকে D7 ইভেন ব্যাংকের সাথে সংযুক্ত, এবং D8 থেকে D15 অড ব্যাংকের সাথে সংযুক্ত আছে, এবং BHA সিগন্যালটা এখানে লো অবস্থায় আছে, সংযুক্ত আছে অড ব্যাংকের সাথে, এবং A0 সিগন্যালটা সংযুক্ত আছে ইভেন ব্যাংকের সাথে, এখানে হাই সিগন্যাল দেওয়া আছে। BHA তে লো এবং A0 তে হাই সিগন্যাল দেওয়া আছে। তাহলে 0 আর 1 দেওয়া থাকলে কি কাজ করবে আমরা একটু টেবিলে দেখে আসি। 0 এবং 1 দেওয়া হলে অড ব্যাংক ব্যবহৃত হবে, অর্থাৎ মেমোরির অড ব্যাংকে ডাটা জমা হবে। তোমরা খেয়াল করে দেখো অড ব্যাংকের যে ডাটা বাস সেটাকে দাগ দিয়ে দেখানো হয়েছে যে ডাটা যাচ্ছে, ডাটা যে x+1 নাম্বার যে লোকেশন সেখানে যে ডাটা জমা হয়েছে, এখানেও দেখো দাগ দেয়া আছে। তাহলে আমরা বুঝতে পারলাম BHA এবং A0 এই দুইটা সিগন্যালের উপস্থিতিতে কিভাবে ব্যাংক সিলেক্ট হচ্ছে। পরবর্তীতে আমরা আরো বাকি অবস্থাগুলো দেখব। এখানে বাম পাশের চিত্র খেয়াল করে দেখো, BHA সিগন্যালকে হাই করা হয়েছে, A0 সিগন্যালকে লো করা হয়েছে। 1 0 দেয়া হলে টেবিলে কি হবে আমরা একটু দেখি, ইভেন ব্যাংক ব্যবহার হবে, মেমোরির ইভেন ব্যাংক ব্যবহার হবে। মেমোরির ইভেন ব্যাংকে ডাটা বাসের মাধ্যমে ডাটা যাচ্ছে, এবং এক্স নামক যে লোকেশন সেখানে যে ডাটা জমা হচ্ছে। অড ব্যাংক এক্ষেত্রে ডাটা যাচ্ছে না, অড ব্যাংকে কোনো ডাটা যাচ্ছে না, ডাটা বাসটা ফাঁকা। BHA এবং A0 এই দুইটা সিগন্যালে যখন 0 দেওয়া হচ্ছে, দুইটা ইনপুটে যখন 0 সিগন্যাল দেওয়া হচ্ছে 0 0, তখন আমরা দেখি টেবিলে কি হয়, দুইটা ব্যাংক ব্যবহৃত হবে, অর্থাৎ মেমোরির ইভেন ব্যাংক এবং অড ব্যাংক দুই ব্যাংকে ডাটা যাওয়া আসা করবে। এখানে দেখো তোমরা D0 থেকে D7 এই লাইনেও ডাটা যাচ্ছে, এবং এই লাইনেও ডাটা যাওয়া আসা করছে। এক্স নামক লোকেশনেও ডাটা জমা হয়েছে, x+1 নামক লোকেশনেও ডাটা জমা হয়েছে।
তো আমার এবং যেটা বাকি রয়েছে আমাদের 00 দুইটা ব্যাংকই ব্যবহার, সরি 11 বাকি রয়েছে, কোনো ব্যাংক ব্যবহার হবে না। তো এই অবস্থায় দুইটা বাসই ফাঁকা থাকবে এবং এখানে মেমোরি লোকেশনও ফাঁকা থাকবে। আচ্ছা, আমরা মোটামুটি 3টা টপিকস কমপ্লিট করার চেষ্টা করেছি আমি। শিক্ষার্থীরা তোমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো, তো আমি তোমাদের জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন বলে যাচ্ছি সমাপনী পরীক্ষার জন্য, যেগুলো তোমরা সমাধান করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। ম্যাক্সিমাম মোডের সিগন্যাল সমূহের নাম লিখো। জোড় এবং বিজোড় অ্যাড্রেস বাউন্ডারি বলতে কি বোঝায়? রচনামূলক প্রশ্ন দুটি। 8086 মাইক্রোপ্রসেসরের মিনিমাম মোড সিস্টেম মেমোরি ইন্টারফেস অঙ্কন করে বর্ণনা করো। 8086 মাইক্রোপ্রসেসরের ম্যাক্সিমাম মোড সিস্টেম মেমোরি ইন্টারফেস অঙ্কন করে বর্ণনা করো। তোমাদেরকে শিক্ষার্থীরা অনেক ধন্যবাদ মনোযোগের সাথে আমার ক্লাসে উপস্থিত থাকার জন্য। পরবর্তীতে আবার কোনো ক্লাসে পরবর্তী টপিকসে নিয়ে আমি তোমাদের মধ্যে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরাও আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।